আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, 2 দিনের বিরতি শেষে আবার তোমাদের মাঝে ফিরে এলাম। বিরতির আগে আমার শেষ ক্লাসটা ছিল অরবিটাল সংকরায়ন এবং কোন যৌগের মধ্যে কোন সংকরণ হয় সেটা নির্ণয় করার জন্য একটা সূত্র পড়েছিলাম, এবং বিভিন্ন সংকরণের ফলে উৎপন্ন যৌগগুলোর আকৃতি কেমন হয় সেটা আমরা গত ক্লাসটাতে দেখেছিলাম। তো আজকের ক্লাসটাতে আমার থাকবে সংকরণের বর্ণনা, অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের সংকরণের প্রক্রিয়াটা দেখব এবং উৎপন্ন যৌগগুলোর আকৃতি সম্পর্কে একটু ধারণা নিব আজকের ক্লাসটাতে। তো সংকরণের অনেকগুলো প্রকারভেদের মধ্যে আমার আজকের ক্লাসটাতে থাকছে sp3 সংকরণ। তো শুরুতে জেনে নেওয়া যাক sp3 সংকরণটা কি। তাহলে কোনো মৌলের যোজ্যতা স্তরের একটি s এবং 3টি p অরবিটাল পরস্পরের সাথে মিশ্রিত হয়ে যদি নতুন 4টি সমশক্তির অরবিটাল তৈরি করে তাহলে ওই প্রক্রিয়াকেই বলবো sp3 সংকরণ। তো তোমরা নিশ্চয়ই জানো যে সংকরণের ক্ষেত্রে যতটা অরবিটাল সংকরণে অংশ নেয় ঠিক ততটা নতুন সমশক্তির অরবিটাল উৎপন্ন হয়। যেহেতু এক্ষেত্রে একটি s এবং 3টি p অরবিটাল মিশ্রণে অংশ নিচ্ছে, তাই এক্ষেত্রে নতুন 4টি সমশক্তির অরবিটাল তৈরি হবে। ঠিক আছে, তাহলে এটা একটু চিত্রের মাধ্যমে আমরা দেখিনি যে একটা s এবং 3টে p অরবিটাল মিশ্রিত হয়ে এ ধরনের 4টা sp3 সংকরিত অরবিটাল উৎপন্ন হবে। এবং যেহেতু এই সংকরিত অরবিটালগুলোর মধ্যে কিছু ইলেকট্রন থাকে এবং ইলেকট্রনগুলোর মধ্যে বিকর্ষণ হয়, সেই জন্য এই অরবিটালগুলো পরস্পর থেকে এমন দূরত্ব অবস্থান নিতে চায় যেন তাদের মধ্যে দূরত্ব সবচেয়ে বেশি এবং বিকর্ষণ সবচেয়ে কম হয়। কারণ বিকর্ষণ যত কম হয় তাদের স্থায়িত্ব তত বেশি হয়। এজন্য দেখা যায় যে এই 4টা sp3 সংকরিত অরবিটাল একটা চতুস্থলকের 4টা শীর্ষবিন্দুর দিকে মুখ করে অবস্থান নেয়। ঠিক আছে, দেখো এক্ষেত্রে আমি একটা চতুস্থলক এঁকেছি। একটা চতুস্থলকের 4টা শীর্ষবিন্দুর দিকে 4টা sp3 সংকরিত অরবিটাল মুখ করে অবস্থান নেবে, এবং এক্ষেত্রে এই sp3 সংকরিত অরবিটালগুলোর মধ্যবর্তী যে কোণ, সেই কোণটা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। ঠিক আছে, তাহলে এখন এই sp3 সংকরণ কোন কোন যৌগের মধ্যে হবে সেটা আমরা গতদিন যে সূত্রটা পড়েছিলাম সেই সূত্রের আলোকে যাচাই করে নিব আমরা। তো এক্ষেত্রে আমি একটা হাইড্রোকার্বন ধরলাম CH4। তাহলে এক্ষেত্রে CH4 এর মধ্যে কেন্দ্রীয় পরমাণু হবে কার্বন, কারণ তোমরা নিশ্চয়ই জানো যে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে যেটা কম পরিমাণে থাকবে বা যার আকার বড় সেটা। তাহলে যেহেতু এক্ষেত্রে কার্বন কম পরিমাণে আছে এবং কার্বনের আকার হাইড্রোজেনের চেয়ে বড়, তাই আমরা বলতে পারি কার্বনই হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। তাহলে কার্বনের ইলেকট্রন বিন্যাসটা দেখে নেওয়া যাক। তাহলে কার্বনের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক অবস্থা হচ্ছে এ ধরনের 1s2 2s2 2px1 2py1 2pz0। তো তোমরা নিশ্চয়ই জানো যে অধাতুগুলোর ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে যতটা বিজোড় ইলেকট্রন থাকে সেটাই হচ্ছে তাদের যোজনী। তো এই ক্ষেত্রে যেহেতু আমরা দেখতে পাচ্ছি কার্বনের স্বাভাবিক অবস্থায় সর্বশেষ শক্তি স্তরে 2টে বিজোড় ইলেকট্রন আছে, তাই কার্বনের স্বাভাবিক অবস্থায় যোজনী 2। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে CH4 অণু, এই অণুতে কার্বনের যোজনী 4 এবং হাইড্রোজেনের যোজনী 1। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই জানো যে যোজনী দিয়ে সংকেত লেখার সময় একজনের যোজনী অন্যজনের ঘাড়ে বসে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কার্বনের যোজনী 4, হাইড্রোজেনের যোজনী 1, তাই কার্বনের যোজনী 4 বানানোর জন্য আমাদেরকে কার্বনকে উদ্দীপিত করতে হবে। কাজে কার্বনকে যদি আমরা উদ্দীপিত করি তখন দেখা যাবে 2s থেকে একটা ইলেকট্রন 2pz অরবিটালে স্থানান্তরিত হবে, এবং এই সময় কার্বনের সর্বশেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন সংখ্যা হবে 4টা। ঠিক আছে, এখন এই 4টা বিজোড় অরবিটালের মধ্যে, বিজোড় ইলেকট্রনযুক্ত অরবিটালের মধ্যে যেহেতু শক্তির পার্থক্য আছে, তাই আমাদেরকে এই অরবিটালগুলোকে মিশ্রিত করে সমশক্তির অরবিটাল তৈরি করতে হবে। এখন এদের মধ্যে মিশ্রণটা আমরা কোন মিশ্রণটা ঘটাবো সেটা আমরা গতদিন যে সূত্রটা পড়েছিলাম সেই সূত্রের আলোকে নির্ণয় করি। তো গতদিনের সূত্রটা ছিল এরকম যে হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। তো যারা ক্লাসটা করেছো তারা নিশ্চয় VMCA এদের পরিচয় তোমরা নিশ্চয় জেনে গেছো। তাহলে আসা যাক ভি এর মান। এক্ষেত্রে কার্বনের সর্বশেষ শক্তি স্তর বিজোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4টা এবং একযোজী পরমাণু আছে। দেখো যেহেতু এক্ষেত্রে হাইড্রোজেনের যোজনী 1, তাই আমরা বলতে পারি একযোজী পরমাণু আছে 4টা। এটা নিরপেক্ষ যৌগ বলে এক্ষেত্রে ক্যাটায়ন এবং অ্যানায়ন নেই, তাই আমরা বলতে পারি যে এক্ষেত্রে ক্যাটায়ন এবং অ্যানায়ন হচ্ছে 0 0। তাহলে এক্ষেত্রে দেখো আমার ভ্যালুটা আসে, এক্স এর ভ্যালুটা আসে 4। যেহেতু এক্স এর ভ্যালু 4, তাই আমরা বলতে পারি এক্ষেত্রে সংকর অরবিটাল হবে 4টা, অর্থাৎ এক্ষেত্রে আমাদের sp3 সংকরণ ঘটাতে হবে। তাই আমরা এক্ষেত্রে কার্বনের sp3 সংকরণ ঘটাবো। তাহলে কার্বনের sp3 সংকরণ ঘটানোর পরে আমরা এই ধরনের ইলেকট্রন বিন্যাসটা লিখব। ঠিক আছে, এখন এই 4টা sp3 সংকরিত অরবিটাল
একটা চতুস্থলকের চারটা শীর্ষবিন্দুর দিকে মুখ করে অবস্থান করবে এবং এই চারটা sp3 সংকরিত অরবিটালের সঙ্গে চারটা হাইড্রোজেন পরমাণুর 1s অরবিটালের, দেখো চারটা হাইড্রোজেনেরই 1s অরবিটালের মুখোমুখি অধিক্রমণ হয় এবং মুখোমুখি অধিক্রমণের ফলে তোমরা নিশ্চয়ই জানো যে মুখোমুখি অধিক্রমণের ফলে সিগমা বন্ধন তৈরি হয়। তাই আমরা বলতে পারি মিথেন অণুতে কার্বন হাইড্রোজেনের মধ্যে চারটা সিগমা বন্ধন আছে। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে দেখা যায় বন্ধন কোণ অর্থাৎ হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন বন্ধন কোণ যেটা, সে বন্ধন কোণের পরিমাণ হচ্ছে 109°28'। ঠিক আছে, এবং এদের আকৃতি হচ্ছে সুষম চতুস্থলকীয়, যেটা তোমরা এই চিত্রের মাধ্যমে দেখতে পারো। তাহলে এক্ষেত্রে দেখো যদি আমি এটাকে সেন্ট্রাল কার্বন ধরি তাহলে কার্বনের যোজনী 4, দেখো কার্বনের হাত 4টা, তাহলে এই 4টা হাতে সে 4টা হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়েছে এবং এক্ষেত্রে তোমরা দেখো এই পাশে একটা তল, এই পাশে একটা তল, এই পাশে একটা তল এবং নিচে একটা তল, মোট 4টা তল বলে এটাকে বলা হয় চতুস্থলক। যেহেতু এক্ষেত্রে কার্বনের কোনো মুক্তজোড় ইলেকট্রন নেই তাই আমরা বলতে পারি মিথেনের আকৃতি হচ্ছে সুষম চতুস্থলকীয়। ঠিক আছে, ওকে। তাহলে এরপর আসা যাক, আমাদের শুধু তো আর পরীক্ষায় এরকম মিথেন এরকম সহজ নাও দিতে পারে, সেই জন্য আমি একটু ভিন্ন আরেকটা যৌগ লিখেছি, টেট্রাক্লোরোমিথেন অর্থাৎ কার্বন টেট্রাক্লোরাইড। এই কার্বন টেট্রাক্লোরাইডের মধ্যে কোন সংকরণ হবে সেটা দেখে নিই। তাহলে আগের মতো যদি আমি সূত্রটা প্রয়োগ করি তাহলে x = ½ ইন্টু কার্বনের সর্বশক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4টা এবং একযোজী পরমাণু যুক্ত হয়েছে 4টা। যেহেতু এক্ষেত্রেও ক্যাটায়ন অ্যানায়ন নেই তাই আমরা বলতে পারি x এর ভ্যালু আসবে 4, অর্থাৎ এখানেও আমাদের sp3 সংকরণ ঘটাতে হবে। তাহলে আমি আগে যে ইলেকট্রোবিন্যাসটা লিখেছি এখনো সেভাবেই ইলেকট্রোবিন্যাস লিখে তোমরা কার্বনের sp3 সংকরণ দেখাবে। এবং এই দেখো এই যে কার্বনের 4টা sp3 সংকরিত অরবিটাল একটা চতুস্থলকের 4টা শীর্ষবিন্দুর দিকে মুখ করে অবস্থান নিচ্ছে, যে একটা চতুস্থলকের 4টা শীর্ষবিন্দুর দিকে 4টা sp3 সংকরিত অরবিটাল অবস্থান নিচ্ছে এবং এই sp3 সংকরিত অরবিটালগুলোর সঙ্গে এখন সিগমা বন্ধন অংশ নিতে আসছে ক্লোরিন পরমাণু। যেহেতু হাইড্রোজেনের s অরবিটাল সিগমা বন্ধন অংশ নিতে এসেছিল সেজন্য আমরা সেক্ষেত্রে এঁকেছিলাম দেখো গোল করে। এই ক্ষেত্রে আমরা s অরবিটালের জন্য সিগমা বন্ধন দেখানোর জন্য এই ক্ষেত্রে এঁকেছিলাম গোল করে, কিন্তু এক্ষেত্রে যেহেতু আমাদের ক্লোরিনের 2pz অরবিটাল আসে সিগমা বন্ধন অংশ নিতে, সেজন্য তোমরা জানো যে পি অরবিটালের আকৃতি ডাম্বেলের মতো, সেজন্য এক্ষেত্রে আমাদের এই যে 4টা sp3 সংকরিত অরবিটাল এদের সঙ্গে 4টা ডাম্বেল আকৃতির পি অরবিটালের সিগমা বন্ধন দেখাতে হবে। তো এক্ষেত্রেও যেহেতু কার্বনের কোনো মুক্তজোড় ইলেকট্রন থাকে না সেজন্য এই CCl4 বা টেট্রাক্লোরোমিথেন এই অণুটার আকৃতিও সুষম চতুস্থলকীয় এবং এই ক্ষেত্রেও বন্ধন কোণ হবে 109°28'। ঠিক আছে, ওকে। এরপর আসা যাক অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়াতে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন। তো নাইট্রোজেনের ইলেকট্রোমিনাসটা আমরা স্বাভাবিক অবস্থায় লিখে নিয়েছি। তো স্বাভাবিক অবস্থায় এক্ষেত্রে দেখা যাচ্ছে নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে 3টা বিজোড় ইলেকট্রন আছে। যেহেতু 3টে বিজোড় ইলেকট্রন আছে সেজন্য নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3। আমরা দেখতে পাচ্ছি অ্যামোনিয়া অণুতেও নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3। তাই আমরা বলতে পারি এই ক্ষেত্রে নাইট্রোজেন পরমাণুকে আর উদ্দীপিত করার প্রয়োজন নেই। কাজে আমরা স্বাভাবিক অবস্থায় ইলেকট্রোবিন্যাস লিখে এরপরে সংকরিত অবস্থায় তার ইলেকট্রোবিন্যাসটা লিখব। তো সংকরিত অবস্থায় ইলেকট্রোবিন্যাস লিখে আমরা এক্ষেত্রে কোন সংকরণ ঘটাবো সেটা যদি একটু যাচাই করি তাহলে সূত্রটা যদি আমি প্রয়োগ করি তাহলে দেখো ½ ইন্টু নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা দেখো 2 3 4 5, 5টা ইলেকট্রন আছে এবং তার সঙ্গে একযোজী পরমাণু যুক্ত হয়েছে 3টা, ক্যাটায়ন এবং অ্যানায়ন না থাকায় আমরা এক্ষেত্রে পাচ্ছি 4, x এর ভ্যালু পাচ্ছি 4। তো যে 4 বলে এখানে আমরা বলতে পারি নাইট্রোজেনের sp3 সংকরণ ঘটবে। তো sp3 সংকরণ ঘটিয়েছি আমরা, তাহলে এক্ষেত্রে sp3 সংকরিত অরবিটাল তৈরি হবে 4টা। আগের মতো এই 4টা sp3 সংকরিত অরবিটাল একটা চতুস্থলকে 4টা শীর্ষবিন্দুর দিকে অবস্থান করবে এবং এই 4টা sp3 সংকরিত অরবিটালের সঙ্গে এখন দেখো হাইড্রোজেন আসছে কয়টা, 3টা। তাহলে আমরা এই 4টা sp3 সংকরিত অরবিটালের মধ্যে 3টার সঙ্গে 3টা হাইড্রোজেনের s অরবিটালের সিগমা বন্ধন হবে। ঠিক আছে, এবং দেখো এক্ষেত্রে তোমরা যে একটা sp3 অরবিটাল, যেহেতু এখানে s অরবিটালের মধ্যে 2টা ইলেকট্রন ছিল সেজন্য একটা sp3 অরবিটালের মধ্যে 2টা ইলেকট্রন থাকবে এবং যেহেতু এই অরবিটালটা ইলেকট্রন দিয়ে পূর্ণ সেজন্য এক্ষেত্রে
কোনো পরমাণু বন্ধনে অংশ নিতে আসবে না। অর্থাৎ আমরা বলতে পারি এই অরবিটালটার মধ্যে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো বন্ধন তৈরিতে অংশ নেয় না। তো বন্ধন তৈরিতে অংশ না নিলে ওদেরকে বলা হয় মুক্তজোড় ইলেকট্রন, বা সংক্ষেপে আমরা বলতে পারি বন্ড পেয়ার লোন পেয়ার ইলেকট্রন। ঠিক আছে, এখানে বন্ধন জোড় আছে 3টা এবং মুক্তজোড় আছে 1টা। ঠিক আছে, এখন তোমরা নিশ্চয়ই জানো যে যারা কাজ করে না তাদের শক্তি সবসময় বেশি। এখন যেহেতু এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 3টা sp3 সংকরিত অরবিটালের সঙ্গে 3টা হাইড্রোজেনের সিগমা বন্ধন তৈরি হয়েছে। তার সিগমা বন্ধন তৈরি হওয়ায় এই বন্ধনটাকে টিকিয়ে রাখতে গিয়ে তারা কিছু শক্তি ত্যাগ করে। সেজন্য আমরা বলতে পারি এখানে যে বন্ধন জোড় আছে 3টা বন্ধন জোড় ইলেকট্রন, তো 3টা বন্ধন জোড় ইলেকট্রন এরা বন্ধনকে টিকিয়ে রাখতে কিছু শক্তি ত্যাগ করে, সেজন্য ওদের শক্তি কম থাকে। তাহলে এই বন্ধন জোড় ইলেকট্রনগুলোর মধ্যে বিকর্ষণ শক্তি কম থাকে। ঠিক আছে, সেই তুলনায় মুক্তজোড় ইলেকট্রন যে কোনো বন্ধন তৈরি করে নাই তার ইলেকট্রনগুলোর মধ্যে বিকর্ষণ শক্তি বেশি থাকে। সে কারণে এই মুক্তজোড় ইলেকট্রনগুলো বন্ধনজোড় ইলেকট্রনের উপর প্রভাব বিস্তার করে, যেভাবে সবলরা দুর্বলের উপর প্রভাব বিস্তার করে সব জায়গায়। তাহলে এক্ষেত্রেও এই মুক্তজোড় ইলেকট্রন যেহেতু সে সবল, তার ইলেকট্রনগুলোর মধ্যে বিকর্ষণ শক্তি বেশি, সেজন্য সে এই দুর্বল বন্ধনজোড় ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করে এবং বিকর্ষণের কারণে এই বন্ধনজোড় ইলেকট্রনগুলো কিছুটা সংকুচিত হয়ে যায়, এবং সংকুচিত হয়ে যাওয়ার কারণে এদের মধ্যে বন্ধন কোণ, যদিও এখানে sp3 সংকরণ বলে ওদের মধ্যে বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিট হওয়ার কথা, কিন্তু এই মুক্তজোড় ইলেকট্রনগুলোর মধ্যকার বিকর্ষণের কারণে এদের মধ্যে বন্ধন কোণ কমে যায়। বন্ধন কোণ কমে 107 ডিগ্রি হয়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে অ্যামোনিয়ার আকার কিসের মতো হবে? তাহলে অ্যামোনিয়ার আকার হচ্ছে পিরামিডের মতো। যেহেতু দেখো এক্ষেত্রে sp3 সংকরণ বলে তার আকার চতুস্তলকীয় হওয়ার কথা, কিন্তু যেহেতু একজোড়া ইলেকট্রন বন্ধন তৈরি করে নাই, সেজন্য আমি যদি এটাকে খুলে ফেলি, দেখো একজোড়া ইলেকট্রন যেহেতু বন্ধন তৈরি করে নাই, সেজন্য তার আকারটা হচ্ছে এখন পিরামিডের মতো। তা দেখো তোমরা, এটা একটা পিরামিড, যদিও এটা চতুস্তলকীয় হওয়ার কথা, কিন্তু মুক্তজোড় ইলেকট্রনের বিকর্ষণের কারণে এটাকে বলা হয় বিকৃত চতুস্তলকীয়। এবং বিকৃত চতুস্তলকীয়ের মধ্যে আমাদেরকে আকৃতিটা তাদের স্পষ্ট করে বলতে হবে, তাদের আকৃতিটা হবে পিরামিডীয়। তো তোমরা নিশ্চয়ই মিশরের পিরামিডের কথা শুনেছো। ঠিক আছে, তো এই অ্যামোনিয়া অণুর আকৃতিটাও হচ্ছে পিরামিডের মতো, দেখো অনেকটা পিরামিডের মতো বলে এটাকে পিরামিডীয় শেপ বলা হয়। তাহলে তোমরা অ্যামোনিয়াটা যেহেতু আমি দেখিয়েছি, তোমরা চেষ্টা করবে তোমরা নাইট্রোজেন ট্রাইক্লোরাইডের আকৃতিটা আঁকার চেষ্টা করবে। আমি বলে দিচ্ছি এটাও পিরামিডীয় হবে, এখানেও sp3 সংকরণ ঘটবে, তবে তোমরা আকৃতিটা দেখবে আকৃতিটা কেমন হয়। ঠিক আছে, তাহলে এরপর আসা যাক আরেকটা উদাহরণ। তাহলে এরপর আসি আমি H2S। ঠিক আছে, হাইড্রোজেন সালফাইড, এই যৌগের মধ্যে কোন সংকরণ ঘটতে পারে? তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণু তোমরা নিশ্চয়ই ধারণা করে নিয়েছো, যেহেতু সালফার বড় এবং কম পরিমাণে আছে, তাই সালফার হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। তাহলে কেন্দ্রীয় পরমাণু বলে সালফারের প্রাথমিক অবস্থায় ইলেকট্রোমেশে লিখেছি, সালফারের পারমাণবিক সংখ্যা 16 বলে ইলেকট্রোমেশটা প্রাথমিক অবস্থায় লিখেছি, এবং দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে সালফারের সর্বশেষ শক্তি স্তরে 2টা বিজোড় ইলেকট্রন আছে। যেহেতু সর্বশেষ শক্তি স্তরে 2টা বিজোড় ইলেকট্রন আছে, তাই আমরা বলতে পারি সালফারের যোজনী হচ্ছে 2, এবং এই যৌগ গঠন করার সময় সালফারের যোজনী ব্যবহৃত হয়েছে 2। যেহেতু একটা সালফার 2টা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়েছে, সেজন্য আমরা বলতে পারি সালফারের যোজনী হচ্ছে এক্ষেত্রে 2। তাহলে এই সালফারকে আর উদ্দীপিত করার প্রয়োজন নেই। তাহলে এরপর আমরা কি করব, এই সর্বশেষ শক্তি স্তরের 4টা অরবিটালের মধ্যে সংকরণ ঘটাবো। এখন কোন সংকরণ ঘটাবো সেটা নির্ণয় করা যায়। তাহলে হাফ x = হাফ ইন্টু, তাহলে সালফারের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা 2 4 5 6, 6টা একযোজী পরমাণু আছে 2টা। যেহেতু এক্ষেত্রেও ক্যাটায়ন অ্যানায়ন নেই, কাজে ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ শূন্য বসিয়েছি, শূন্য বসানোর পর এক্ষেত্রে পেলাম 4। তাহলে যেহেতু x এর ভ্যালু এখানেও 4, তাই আমরা বলতে পারি এক্ষেত্রেও sp3 সংকরণ ঘটবে। কাজে আমরা এক্ষেত্রে সালফারের সর্বশেষ শক্তি স্তরের এই অরবিটালগুলোর মধ্যে sp3 সংকরণ ঘটাবো, এবং sp3 সংকরণ ঘটানোর পর আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে যেহেতু s এবং px এই দুইটা অরবিটালের মধ্যে 2টা করে ইলেকট্রন ছিল, সেজন্য 2টা sp3 অরবিটালের মধ্যে 2টা ইলেকট্রন থাকবে, এবং বাকি 2টা sp3 এর মধ্যে একটা একটা করে ইলেকট্রন থাকবে।
কাজেই এই 4টা sp3 সংকরিত অরবিটাল একটা চতুস্থলকের 4টা শীর্ষবিন্দুর দিকে অবস্থান নেবে আগের মতোই। তবে এই ক্ষেত্রে যেহেতু 2টা sp3 অরবিটালের মধ্যে জোড়ায় জোড়ায় ইলেকট্রন আছে, সেজন্য এরা বন্ধন তৈরিতে অংশ নেয় না। ঠিক আছে, এজন্য এরা এভাবে মুক্ত জোড় হিসেবে থাকবে। এবং বাকি 2টা sp3 সংকরিত অরবিটাল যেহেতু বিজোড়, অর্থাৎ এরা যেহেতু ব্যাচেলর, কাজে এরা বন্ধনে অংশ নিতে চাইবে। কাজে এদের সঙ্গে 2টা হাইড্রোজেন পরমাণু সিগমা বন্ধনে অংশ নেয়, একটা একটা করে ইলেকট্রন শেয়ার করে 2টা সিগমা বন্ধন তৈরি করে। এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে বন্ড পেয়ার ইলেকট্রন, ঠিক আছে, বন্ড পেয়ার ইলেকট্রন হচ্ছে 2টা এবং লোন পেয়ার ইলেকট্রন হচ্ছে 2টা। ঠিক আছে, তোমাদের পরীক্ষায় প্রায় সময় আসে যে এই অমুক অণুতে মুক্ত জোড় কয়টা বা বন্ধন জোড় কয়টা। তো সেক্ষেত্রে তোমাদের হয়তো বা জোড় এবং সংখ্যা এদের মধ্যে একটু কনফিউশন হয়ে যেতে পারে। দেখো এক্ষেত্রে বন্ধন জোড় হচ্ছে 2টা, মোট ইলেকট্রন কিন্তু 4টা। ঠিক আছে, কিন্তু জোড় যেহেতু আমাদের জোড়ার কথা বলা হয়েছে, সেজন্য আমরা বলবো এক্ষেত্রে বন্ধন জোড় হচ্ছে 2টা এবং মুক্ত জোড় হচ্ছে 2টা। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এইখানকার এই যে হাইড্রোজেন সালফাইড অণু, তার ইলেকট্রনগুলোর মধ্যে মোট 3 ধরনের বিকর্ষণ কাজ করে। তাহলে কি কি বিকর্ষণ দেখে নেওয়া যাক। প্রথমত দেখা যাচ্ছে এখানে 2টা মুক্ত জোড় থাকার কারণে এই মুক্ত জোড়ের সাথে মুক্ত জোড়ের বিকর্ষণ হয়। ঠিক আছে, আবার মুক্ত জোড়ের সাথে বন্ধন জোড়, তাহলে মুক্ত জোড় বন্ধন জোড়ের মধ্যেও বিকর্ষণ হয়। তাহলে মুক্ত জোড় বন্ধন জোড়ের মধ্যেও বিকর্ষণ হতে পারে, আবার বন্ধন জোড়ের মধ্যেও বিকর্ষণ হতে পারে। যেহেতু সবগুলো ইলেকট্রন, কাজে ওদের মধ্যে অবশ্যই বিকর্ষণ থাকবে। এখন দেখো যেহেতু এক্ষেত্রে ইলেকট্রন জোড়ের মধ্যে 3 ধরনের বিকর্ষণ, কাজে এই 3 ধরনের বিকর্ষণের মধ্যে আমরা দেখব যে কোন বিকর্ষণটা সবচেয়ে বেশি শক্তিশালী। তা দেখো যেহেতু এক্ষেত্রে মুক্ত জোড় ইলেকট্রনগুলো বন্ধন তৈরি করে নেয়, সেজন্য আমরা বলবো এই 3 ধরনের বিকর্ষণের মধ্যে মুক্ত জোড়ের সাথে মুক্ত জোড়ের বিকর্ষণটা হবে সবচেয়ে বেশি। এরপর দেখো মুক্ত জোড় বন্ধন জোড়, যেহেতু মুক্ত জোড়গুলো শক্তি বেশি, সেজন্য মুক্ত জোড়ের সাথে বন্ধন জোড় ইলেকট্রনের বিকর্ষণ শক্তিটা বেশি হবে এবং সবচেয়ে কম হবে বন্ধন জোড় ইলেকট্রনগুলোর মধ্যে বিকর্ষণ। কাজেই এক্ষেত্রে দেখো মুক্ত জোড় ইলেকট্রনগুলোর মধ্যে বিকর্ষণ বেশি হওয়ায় এরা পরস্পর থেকে কিছুটা দূরে সরে যায়, এবং যখন এরা পরস্পর থেকে কিছুটা দূরে সরে যাবে তখন এই মুক্ত জোড় ইলেকট্রনগুলোর সাথে বন্ধন জোড় ইলেকট্রনগুলোর দূরত্ব কমে যায়, এবং দূরত্ব কমে যাওয়ার কারণে এই মুক্ত জোড় ইলেকট্রনগুলো বন্ধন জোড় ইলেকট্রনগুলোকে আরো বেশি পরিমাণে বিকশিত করে, এবং বিকশিত করার কারণে এই বন্ধন জোড় ইলেকট্রনগুলো আরো সংকুচিত হয়ে যায়, অর্থাৎ এরা পরস্পরের আরো কাছাকাছি চলে আসে। ঠিক আছে, যেখানে আমাদের sp3 সংকরণের ফলে উৎপন্ন যৌগের মধ্যে বন্ধন কোণ হওয়ার কথা ছিল 109°28', সেখানে এই 2টা মুক্ত জোড় ইলেকট্রনের বিকর্ষণের কারণে এদের মধ্যে বন্ধন কোণের পরিমাণ কমে হয়ে যায় 92°। দেখো অনেক কমে যাচ্ছে, তাহলে কোথায় 109 ছিল সেখান থেকে মুক্ত জোড় ইলেকট্রনগুলোর বিকর্ষণের কারণে বন্ধন কোণ কমে প্রায় 92°-র মতো হয়ে যায়। ঠিক আছে, তাহলে বইতে হয়তো বা 92 বা 94 কিছু একটা মান পেতে পারো। তা দেখো বন্ধন জোড়ের পরিমাণ অনেক কমে যাচ্ছে। তাহলে বন্ধন কোণ কমে গেছে কেন সেটা নিশ্চয়ই ব্যাখ্যা করতে পারবে। এখন দেখা যাক এটার আকৃতি কেমন হবে। তাহলে দেখো যেহেতু এক্ষেত্রে আমাদের sp3, দেখো sp3 হলে তার আকারটা আমরা যদি আমি মিথেনের মতো করে যদি দেখাতে যাই, তার আকারটা হওয়ার কথা ছিল এ ধরনের চতুস্থলকীয়, কিন্তু যেহেতু এক্ষেত্রে 2টা বন্ধন জোড় রয়ে গেছে, অর্থাৎ 2 জায়গায় যেহেতু তারা বন্ধন তৈরি করে নাই, সেজন্য তার আমি যদি 2টা হাত খুলে ফেলি, তাহলে এক্ষেত্রে দেখো তোমার হাইড্রোজেন সালফাইড এটার আকৃতিটা কিসের মতো হচ্ছে, তাহলে এটার আকারটা দেখো তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে কিসের মতো, একটা কোণের মতো। সেজন্য আমরা বলতে পারি যে হাইড্রোজেন সালফাইডের আকৃতি হবে কৌণিক। ঠিক আছে, যদিও চতুস্থলকীয় হওয়ার কথা ছিল, কিন্তু এই মুক্ত জোড় ইলেকট্রনগুলোর বিকর্ষণের কারণে তার আকৃতিটা হয়ে গেছে কৌণিক, এবং এক্ষেত্রে বন্ধন কোণের পরিমাণ কমে হয়ে গেছে 92°। ঠিক আছে, তাহলে এখন তোমাদেরকে আমি আরেকটা কাজ দিচ্ছি, সেই কাজটা হচ্ছে পানিতে সংকরণ এবং পানির অণুর আকৃতি। ঠিক আছে, তাহলে পানির অণুর আকৃতিটাও এই যে H2S এর মতো কৌণিক হবে, কিন্তু সেক্ষেত্রে বন্ধন কোণের পরিমাণ হবে 104°। তাহলে এখন তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে, দেখো H2O এবং H2S এই 2টা যৌগের মধ্যেই
sp3 সংকরণ ঘটে, দুইটাতেই দুইটা করে মুক্তজোড় ইলেকট্রন থাকবে, কিন্তু দেখা যাবে একটাতে বন্ধন কোণের পরিমাণ হচ্ছে 92 ডিগ্রি, আর একটাতে বন্ধন কোণের পরিমাণ হচ্ছে 104 ডিগ্রি 5 মিনিট। ঠিক আছে, দুইজনের আকৃতি কৌণিক, কিন্তু আকৃতি কৌণিক হওয়া সত্ত্বেও এদের কোণের মানটা অর্থাৎ বন্ধন কোণের পরিমাণটা ভিন্ন। এখন প্রশ্ন হচ্ছে এদের মধ্যে বন্ধন কোণটা ভিন্ন কেন? ঠিক আছে, তাহলে আগামীকাল ক্লাসে তোমরা একটু চিন্তা ভাবনা করে বই থেকে উত্তরটা দেখে নিও, এবং বই থেকে উত্তরটা দেখে নিয়ে আমাকে আগামীকালের ক্লাসে এই উত্তরটা জানাতে হবে। ঠিক আছে, তো তোমাদের সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ, ভালো থেকো।